নমস্কার, আমি অর্ণব। তো আজকে আপনাদের এক সোনার টুকরো ছেলের গল্প শোনাবো। তার নামও আবার কাঞ্চন। তো এই কাঞ্চনের মনে হতো এই পৃথিবীর সব মেয়ে তার প্রেমে পাগল। তো এবার এই থিওরিটিক্যাল নলেজ নিয়ে সে নামলো প্র্যাকটিক্যাল ফিল্ডে, যেখানে তার আলাপ হলো দুজন মেয়ের সাথে, যাদের মধ্যে একজনকে সে রীতিমতো ইমপ্রেস করতে চায়। তো কাঞ্চন দিলুলু ছিল না তার সত্যি মেয়ে পটানোর দুর্ধর্ষ ক্ষমতা ছিল, সে তো গল্পই বলবে। আপনাদের জন্য আজকে রাজশেখর বসুর দাঁড় কাজ চালিয়ে দিচ্ছি, চুপচাপ তারে বসে শুনুন। ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কাঞ্চন মজুমদার অনেক কাল পরে তার বন্ধু জ্যোতিষ মিত্রের আড্ডায় এসেছে। তাকে দেখে সকলে উৎসুক হয়ে নানা রকম সম্ভাষণ করতে লাগলো। আরে এসো এসো, এতদিন কোথায় ডুব মেরেছিলে? বিদেশে বেড়াতে গেছিলে নাকি? প্যারিস টারিতে খুব রোজগার হচ্ছে বুঝি, তাই আর আমাদের গরিবদের মনে পড়ে না? প্রবীণ পিনাকি সর্বজ্ঞ বললেন। বেথা করলে নাকি এখনো আইবুড়ো কার্তিক হয়েই বসে আছো? কাঞ্চন বলল, কই আর বিয়ে হলো সর্বজ্ঞ মশাই, পাত্রী জুটছে না। উপেন দত্ত বলল, বলো কি, আমাদের মতো চুনোবুটি সকলেরই কোন কালে জুটে গেছে, শুধু তোমারই জোটে না কেন? অমন মদন মোহনের মতো চেহারা, উদীয়মান ব্যারিস্টার, দেদার পৈতৃক টাকা, তবুও তোমার বিয়ে হয় না? চালাকির জায়গা পাওনি? তা ধনুক ভাঙা পণ কিছু আছে বুঝি? এদিকে বয়সও তো হু করে বেড়ে যাচ্ছে, চুল উঠে গিয়ে ডিউক অফ এডিনবরার মতো প্রশস্ত ললার দেখা যাচ্ছে যে, খুঁজলে দু চারটে পাকা চুলও বেরুবে। পাত্রীরা তোমাকে বয়কট করেছে নাকি? বয়কট করলে তো বেঁচেই যেতাম। 16 থেকে 32 যেখানে যিনি আছেন সবাই একেবারে ছেঁকে ধরেছে। গন্ডা গন্ডা রূপসী যদি আমার প্রেমে পড়তে চান, তবে আর বেছে নেব কাকে? উপেন বলল, দেমাকের ঘটাখানা দেখো, তুমি কি বলতে চাও? গন্ডা গন্ডা রূপসীর মধ্যে তোমার উপযুক্ত কেউ নেই? আসল কথা, তুমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। নিশ্চয় তোমার মনের মধ্যে কোনো গন্ডগোল আছে। নিজেকে অদ্বিতীয় রূপবান গুণনিধি মনে করো, তাই পছন্দ মতো মেয়ে কিছুতেই খুঁজে পাও না। হয়তো মেয়েরাই তোমার কথা শুনে ভরকে যায়। দেখো, মিছিমিছি আমাকে দোষ দিও না উপেন। বিয়ের জন্য আমি সত্যিই চেষ্টা করছি, কিন্তু যাকে তাকে তো চিরকালে সঙ্গিনী করতে পারি না। তোমাদের মতো হঠাৎ প্রেমে পড়ার লোক আমি নই। আমার একটা আদর্শ, একটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। রূপ অবশ্যই চাই, কিন্তু বিদ্যা, বুদ্ধি, কালচার এগুলোও আমি বাদ দিতে পারবো না। সুশিক্ষিত অথচ শান্ত নম্র মেয়ে হবে। বিলাসিনী, উড়নচণ্ডী বা ওই উগ্রচণ্ডা খান্ডারিনী হলে চলবে না। হ্যাঁ, একটু আধটু নাচুক, তাতে আপত্তি নেই, কিন্তু হরদম নাচিয়ে মেয়ে আমার একেবারেই পছন্দ না। মনের মতো স্ত্রী আবিষ্কার করা কি সোজা কথা? এ পর্যন্ত তো খুঁজে পেলাম না। পাওয়ার আশা আছে কি? হ্যাঁ, তা আছে। সেই জন্যই আমি জ্যোতিষের কাছে এসেছি। আচ্ছা জ্যোতিষ, ওই গণেশ মুন্ডা জায়গাটা কেমন? তুমি তো মাঝে মাঝে সেখানে যেতে শুনেছি। এখন নাকি আর নিতান্ত দেহাতি পল্লী নয়, অনেকটা শহরের মতো হয়েছে। জ্যোতিষ বলল, তোমার নির্বাচিত প্রিয়া ওখানেই আছেন নাকি? নির্বাচন এখনো করিনি। শম্পা সেন ওখানকার নতুন গার্লস স্কুলের নতুন হেডমিস্ট্রেস। মাস 4-5 আগে নিউ আলিপুরে আমার ভাগ্নির বিয়ের প্রীতি ভোজে একটু পরিচয় হয়েছিল। খুবই লাইকলি পার্টি মনে হয়, তাই আলাপ করে বাজিয়ে দেখতে চাই। পিনাকি সর্বজ্ঞ বললেন, শম্পা সেনও তোমাকে বাজিয়ে দেখবেন, তিনি তোমাকে পছন্দ করবেন এমন আশা আছে তো? কি বলছেন কি সর্বজ্ঞ মশাই? আমি প্রপোজ করলে রাজি হবে না? এরকম মেয়ে দেশে নেই জানবেন। উপেন বলল, তবে অবিলম্বে যাত্রা করো বন্ধু, তোমার পদার্পণে তুচ্ছ গণেশ মুন্ডা ধন্য হবে। গিয়ে হয়তো দেখবে তোমাকে পাওয়ার জন্য শম্পাদেবী পার্বতীর মতো কৃচ্ছ সাধনা করছেন। ঠাট্টা রাখো তো, কাজের কথা হোক। ওখানে শুনেছি হোটেল নেই, ডাক বাংলোও তো নেই। জ্যোতিষ, তুমি নিশ্চয়ই ওখানকার খবর টবর রাখো, একটা বাসা জোগাড় করে দিতে পারো আমাকে? জ্যোতিষ বলল, হ্যাঁ তা বোধ হয় পারি, তবে তোমার পছন্দ হবে কিনা জানি না। আমার দুঃসম্পর্কের এক খুড় শাশুড়ি তার মেয়েকে নিয়ে ওখানে থাকেন।
মেয়ে কি একটা সরকারি নারী উদ্যোগশালা না ওই সর্বাত্মক শিল্পাশ্রম ওই সবের ইনচার্জ। নিজের বাড়ি আছে, মা মেয়ে দোতলায় থাকেন। একতলাটা যদি খালি থাকে তো তোমাকে ভাড়া দিতে পারেন হয়তো। তাহলে আর কি, আজই একটা প্রিপেড টেলিগ্রাম করো, আমি 3-4 দিনের মধ্যেই যেতে চাই। একটা চাকর সঙ্গে নেব, সেই সব রান্নাবান্না করবে। হ্যাঁ হ্যাঁ, উত্তর এলেই কিন্তু আমাকে টেলিগ্রাম করে জানিও। আচ্ছা সর্বকমশাই, আজ উঠলাম, যাবার আগে আরেকদিন দেখা করে যাব। উপেন বলল, তার জন্য ব্যস্ত হয়েও না, তবে ফিরে এসে অবশ্যই ফলাফল জানিও, কিন্তু আমরা উদ্গ্রীব হয়ে রইলুম। কিন্তু শুধু হাতে যদি এসো তো তোমাকে সবাই মিলে দুও দেব। কাঞ্চন মজুমদার চলে যাওয়ার পর পিনাকি সর্বজ্ঞ বললেন, ওর মতো দাম্ভিক লোকের বিয়ে কোনো কালেই হবে না, হলেও ভেঙেই যাবে। দেখো, কাঞ্চনের জোড়া ভুরু অত সুলক্ষণ নয়। বিষবৃক্ষের হীরা, চোখের বালির বিনোদ বৌঠান, ঘরে বাইরে সন্দীপ, গৃহদাহের সুরেশ, সবই তো জোড়া ভুরু। তারা কেউই সংসারী হতে পারেনি। উপেন বলল, বাকিগুলো মানলাম, কিন্তু সন্দীপ আর সুরেশের জোড়া ভুরু এটা আপনি কোথায় পেলেন? কোথায় আবার পাবো? বই খুঁজলেই পাবে। আর তা যদি না পাও তো ধরে নিতে হবে। শম্পা সেনের যদি বুদ্ধি থাকে তবে নিশ্চয়ই কাঞ্চনকে হাঁকিয়ে দেবে। জ্যোতিষ বলল, দেখুন, শম্পা সেনকে আমি চিনি না, সে কি করবে সেটাও আমার সঠিক জানা নেই। তবে অনুমান করছি গণেশ মুন্ডায় তার কাগে ঠোকর খেয়ে কাঞ্চন নাজেহাল হবেই। উপেন প্রশ্ন করল, দাঁড় কাক? দাঁড় কাক আবার কোথায় পেলে? দাঁড় কাকটি কে? কে আবার? সম্পর্কে আমার শালী, ওই যে খুশাশুড়ির বাড়িতে কাঞ্চন উঠতে চায় তারই কন্যা। তারও জোড়া ভুরু। আগে নাম ছিল শ্যামা, ম্যাট্রিক দেওয়ার সময় নিজেই নাম বদল করে তমিশ্রা। তার চেহারাটা কালো আর শ্রীহীন, সেই জন্য লোকে তাকে আড়ালে দাঁড় কাক বলে। উপেন বলল, তাহলে কাঞ্চন নাজেহাল হবে কেন? কোনো সুন্দরী মেয়ে এ পর্যন্ত তাকে বাঁধতে পারেনি, তোমার কুৎসিত শালীকে সে গ্রাহ্যই বা করবে কেন? কিন্তু তোমার কথা শুনে, আচ্ছা এই দাঁড়কাক তমিশ্রার হিস্ট্রি একটু শুনতে পাই না? অবশ্য তোমার যদি বলতে আপত্তি না থাকে আর কি। না না, আপত্তি কিছুই নেই। ছেলেবেলায় বাপ মারা যান, অবস্থা ভালো। এই আমাদের বিডেন স্ট্রিটে একটা বাড়ি আছে, মায়ের সঙ্গে সেখানেই থাকতো আর স্কটিশ চার্চে পড়তো। স্কুল কলেজের আর পাড়ার বজ্জাত ছোকরারা তাকে দাঁড়কাক বলে খ্যাপাতো। কেউ কেউ সংস্কৃত ভাষায় বলতো দণ্ডবায়স হুস। এখানে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই আইএসসি পাশ করেই মায়ের সঙ্গে মাদ্রাজ চলে যায়। সেখানে ওর চেহারা কেউ লক্ষ্য করতো না, খ্যাপাতও না। মাদ্রাজ থেকে বিএসসি আর এমএসসি পাশ করে তারপর তার পিতৃবন্ধু এক বিহারি মন্ত্রীর অনুগ্রহে গণেশ মুন্ডায় নারী উদ্যোগশালায় চাকরি পায়। এমনিতে খুবই কাজের মেয়ে, তমিশ্রা নাগের বেশ খ্যাতিও রয়েছে ওখানে। মিষ্টি গলা, চমৎকার গান গায়, সুন্দর বক্তৃতা দেয়, কথাবার্তাতে অতি ব্রিলিয়েন্ট। আর ওর ওই দাঁড়কাক উপাধিটা ওখানেও পৌঁছেছে জানো, হিন্দিতে হয়েছে কৌয়া দিদি। কোনোগ্রাহী অ্যাডমায়ারারও 2-4 জন আছে, কিন্তু কেউই খুব বেশি দূর এগোতে পারেনি। নিজের রূপ নেই বলে পুরুষ জাতটার ওপর ওর একটা আক্রোশ আছে, খোঁচা দিতে ভালোই বাসে। কাঞ্চনকে স্বাগত জানিয়ে তমিশ্রা বলল, কোনো ভালো জায়গায় না গিয়ে এই তুচ্ছ গণেশ মুন্ডায় হাওয়া বদলাতে এলেন, এটা কেন বলুন তো? আমাদের এই বাড়ি অতি ছোট, আসবাবও সামান্য, অনেক অসুবিধে আপনাকে সইতে হবে। কাঞ্চন বলল, না না, ঠিক হাওয়া বদলাতে নয়, আমি একটু কাজেই এসেছি। আমার অসুবিধে কিছুই হবে না। একটা রান্নার জায়গা আমার চাকরকে দেখিয়ে দেবেন, আর দয়া করে কিছু বাসন দেবেন। কিন্তু একটা কথা, জ্যোতিষকে যে টেলিগ্রামটা করেছিলেন তাতে তো ভাড়ার কথাটা জানাননি। জ্যোতিষবাবু আমাদের কুটুম্ব, আপনি তার বন্ধু, অতএব আপনিও কুটুম্ব, ভাড়া নেবই বা কেন? রান্নার ব্যবস্থাও আপনাকে করতে হবে না, আমাদের হেসেলেই খাবেন। অবশ্য পিলাতে রিটস কার্লটন বা দিল্লির অশোকা হোটেলের মতো সার্ভিস পাবেন না, সামান্য ডাল ভাত তরকারিতেই তুষ্ট হতে হবে। মাছ এখানে অতি দুর্লভ, তবে চিকেন পাওয়া যায়।
না না, এ বড়ই অন্যায় হবে মিস না। বাড়ি ভাড়া নেবেন না, আপনি বিনা খরচে আবার খাওয়াবেনও, এ হতেই পারে না। তমিশ্রা স্মিত মুখে বলল, হো, বিনামূল্যে অতিথি হলে আপনার মর্যাদার হানি হবে, তাই তো? বেশ তো, থাকার খাওয়ার জন্য রোজ 3 টাকা করে দেবেন। 3 টাকায় থাকার খাওয়ার খরচ তো কুলোয় না, আমার তো চাকরও আছে। আচ্ছা আচ্ছা, 5, 7, 10, যাতে আপনার সংকোচ দূর হয় আপনি তাই দেবেন ক্ষণ। টাকা খরচ করে যদি তৃপ্তি পান তাতে আমি বাধা দেবই বা কেন? দেখুন, আমার মায়ের কোমরের ব্যথাটা বেড়েছে, নিচে নামতে পারবেন না উনি। আপনি চা খেয়ে বিশ্রাম করে একবার ওপরে গিয়ে তার সঙ্গে দেখা করবেন, কেমন? হ্যাঁ, অবশ্যই করব। আচ্ছা, আপনাদের এই গণেশ মুন্ডায় দেখবার জিনিস কি কি আছে বলুন তো? লালকেল্লা নেই, তাজমহলও নেই, কাঞ্চনজঙ্ঘাও নেই। মাইল 3 দূরে একটা ঝর্ণা আছে, ঝম্পাছড়া। কাছাকাছি একটা পাহাড় আছে। 50 বছর আগে বিপ্লবীরা সেখানে বোমা ট্রায়াল দিত। তাদের দলের একটি ছেলে তাতেই মারা যায়। তার কঙ্কাল নাকি এখনো একটা গভীর খাদের নিচে দেখা যায়। ওই যে মাঠ দেখছেন, ওখানে প্রতি সোমবার একটা হাট বসে। তাতে ময়ূর, হরিণ, ভালুকের বাচ্চা থেকে মোম, মধু, থামা, চুপড়ি সবই কিনতে পারবেন। আর আপনার নিজের কীর্তি, মহিলা উদ্যোগশালা না ওই কি যেন শুনলাম, তাও তো দেখতে হবে। গাড়িটা আনতে পারিনি, হেঁটেই সব দেখব। আপনি সঙ্গে থেকে দেখাবেন তো? হ্যাঁ, তা দেখাবো বই কি। আপনার মতো সম্ভ্রান্ত পর্যটক এখানে কজন আসে বলুন? বিকালবেলায় আমার সুবিধে, সকালে দুপুরে কাজ থাকে। যেদিন বলবেন সঙ্গে যাব। 3 রকম লোকে ডায়েরি লেখে, কর্মবীর, ভাবুক আর হামবরা। কাঞ্চনেরও সে অভ্যেস আছে টাছে আর কি। রাত্রে শোবার আগে সে ডায়েরিতে লিখল, পুওর তমিশ্রার নাক, তোমার জন্য আমি রিয়েলি সরি। যেরকম সতৃষ্ণ নয়নে আমাকে দেখছিলে তাতে বুঝেছি তুমি সরাহত হয়েছ। কথাবার্তায় মনে হয় তুমি অসাধারণ বুদ্ধিমতী। দেখতে বিশ্রী হলেও তোমার একটা চম আছে, এটা আমি অস্বীকার করতে পারি না। কিন্তু আমার কাছে তোমার কোনো চান্সই নেই। এই সোজা কথাটা তোমার অবিলম্বে বোঝা দরকার, নয়তো বৃথাই কষ্ট পাবে। কালই তোমাকে আমি একটা ইঙ্গিতে জানিয়ে দেব। পরদিন সকালে কাঞ্চন বলল, আপনাকে এখনই বুঝি কাজে যেতে হবে? যদি সুবিধে হয় তো বিকেলে আমার সঙ্গে বেরোবেন একবার। এখন আমি একটু একাই ঘুরে আসি, কেমন? আচ্ছা হ্যাঁ, শম্পা সেনকে চেনেন, গার্লস স্কুলের হেডমিস্ট্রেস? তমিশ্রা বলল, খুব চিনি, চমৎকার মেয়ে। আপনার সঙ্গে আলাপ আছে নাকি? হ্যাঁ, কিছু আছে। যখন এখানে এসেছি একবার দেখা করে আসা যাক। বেশ সুন্দরী, তাই না? আর চার্মিং। শুনেছি এখনো হার্ট হোল আছে, জড়িয়ে পড়েননি। হ্যাঁ, রূপে গুণে খাসা মেয়ে। ভালো করে আলাপ করে ফেলুন, ঠকবেন না। স্কুলের কাছেই একটা ছোট্ট বাড়িতে শম্পা বাস করে। কাঞ্চন সেখানে গিয়ে তাকে বলল, গুড মর্নিং মিস সেন, চিনতে পারছেন? আমি কাঞ্চন মজুমদার। সেই যে নিউ আলিপুরে আমার ভগিনীপতি রাঘব দত্তের বাড়িতে আপনার সঙ্গে আলাপ হয়েছিল, মনে আছে তো? শম্পা বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই কি। কিন্তু আপনি হঠাৎ এদেশে এলেন যে? এখন তো চেঞ্জের সময় নয়। এখানে একটু দরকারই এসেছি। ভাবলাম এসে যখন পড়েছি আপনার সঙ্গে একটু দেখা না করাটা তো অন্যায় হবে। মনে আছে সেদিন আমাদের তর্ক হচ্ছিল, গেটে বড় না রবীন্দ্রনাথ বড়? আমি বলছিলাম গেটের কাছে রবীন্দ্রনাথ দাঁড়াতে পারেন না, আপনি কিন্তু আবার সেটা মানেননি। ডিনারের ঘন্টা পড়ায় আমাদের তর্ক সেদিনকে শেষ হয়নি। এখানে তার জেদ টানতে চান নাকি? ভুল ভাবছেন, তর্ক আমি ভালোবাসি না। আপনার বিশ্বাস আপনার থাকুক, আমারটা আমার। তাতে গেটে কি রবীন্দ্রনাথের খুব একটা ক্ষতিবৃদ্ধি হবে না। আচ্ছা আচ্ছা, তর্ক থাকুক না হয়। আমি এখানে নতুন এসেছি, দ্রষ্টব্য যা আছে সব দেখতে চাই। আপনি আমার গাইড হবেন? এখানে দেখবার তো বিশেষ কিছু নেই। আচ্ছা, আপনি উঠেছেন কোথায়? আপনি তমিশ্রা নাককে চেনেন? তাঁদেরই বাড়িতে আছি। তমিশ্রাকে খুব চিনি, সেই তো আপনাকে দেখাতে পারবে। আমার চাইতে ঢের বেশি দিন এখানে বাস করছে, সব খবরও রাখে। আমার তো সময়ও কম, বেলা 10টার সময় স্কুলে যেতে হয়।
সকালে ঘন্টাখানেক সময় হবে না? আচ্ছা, চেষ্টা করব না হয়, কিন্তু সব দিন আপনার সঙ্গে যেতে পারবো না। কাল সকালে আসতে পারেন। আরও কিছুক্ষণ থেকে কাঞ্চন চলে গেল। দুপুরে ডায়েরিতে লিখল, মিস শম্পা সেন, তোমাকে ঠিক বুঝতে পারছি না। এখানে আসবার আগে ভালো করে খোঁজ নিয়েছিলুম। সবাই বলেছে এখনো তুমি কারোর সঙ্গে প্রেমে পড়োনি। আমি এখানে এসে দেরি না করে প্রথমে তোমার কাছেই গিয়েছি। এতে তো তোমার ফ্ল্যাটার্ড আর রীতিমতো উৎফুল্ল হওয়ার কথা। তুমি সুন্দরী, বিদুষীও বটে, কিন্তু আমার চাইতে তোমার মূল্য ঢের কম। রূপে, গুণে, বৃত্তে আমার মতো পাত্র তুমি কটা পাবে আর এই দেশে? মনে হচ্ছে তুমি একটু অহংকেরে, মানুষ চিনবার শক্তিও তোমার কম। কাঞ্চন প্রায় প্রতিদিন সকালে শম্পার সঙ্গে আর বিকালে তমিশ্রার সঙ্গে বেড়াতে লাগলো। গণেশ মুন্ডার একটিমাত্র বড় রাস্তা, তারই ওপরে তমিশ্রাদের বাড়ি। একটু এগিয়ে গেলেই গোটাকতক দোকান পড়ে। তার মধ্যে বড় হচ্ছে রাম সেবক পাড়ের মুদিখানা আর কহিলিরাম বাজাজের কাপড়ের দোকান। এই সব দোকানের সামনে দিয়েই কাঞ্চন আর তার সঙ্গিনী শম্পা বা তমিশ্রার যাতায়াতের পথ। দোকানদাররা খুব নিরীক্ষণ করে ওদের দেখে। একদিন বেরিয়ে ফেরবার সময় তমিশ্রা রামসেবকের দোকানে এসে বলল, পারেজি, এই ফর্দটা নাও, সব জিনিস কাল পাঠিয়ে দিও, চিনিতে যেন পিঁপড়ে না থাকে। রামসেবক বলল, আপনি কিছু ভাবেন না দিদিমণি, সব খাঁটি মাল দেব। আচ্ছা, এই বাবু সাহেবকে তো চিনছি নে, আপনাদের মেহমান নাকি? হ্যাঁ, ইনি বেড়াতে এসেছেন। রাম রাম বাবুজি, আমার কাছে সব ভালো জিনিস পাবেন। মহিন বাসমতি চাউল, খাঁটি ঘিউ, পোলাওয়ের সব মশালা, কাশ্মীরি জাফরান, পিস্তা বাদাম, কিশমিশ, আসেটিলিন বাত্তি ভি আমি রাখি। কাঞ্চন বলল, না না, ওসবের দরকার আমার নেই। না হুজুর, ভোজের দরকার তো হতে পারে, তখন আমার বাত ইয়াদ রাখবেন। দোকান থেকে বেরিয়ে কাঞ্চন বলল, লোকটা আমাকে ভোজন বিলাসী ঠাউরেছে। তমিশ্রা হেসে বলল, না না, তা না। ডিকেন্সের সারা গ্যাম্পকে আপনার মনে আছে? তার পেশা থাইগিরি আর রোগী আকলানো। সদ্য বিবাহিত বরকনে গির্জা থেকে বেরুচ্ছে দেখলেই সারা গ্যাম্প তাদের হাতে নিজের একটা করে কার্ড দিত। তার মানে প্রসবের সময় আমাকে খবর দেবেন। গণেশ মুন্ডার দোকানদাররাও সেই রকম। কুমারী মেয়ে কোনো জোয়ান পুরুষের সঙ্গে বেরোচ্ছে দেখলেই মনে করে যে বিবাহ আসন্ন, তাই নিজের রাজি আগে থেকে জানিয়ে রাখে। ওহ, এদের আক্কেল কিছুমাত্র নেই। আমার সঙ্গে আপনাকে দেখে অমন ভুল করা ওদের উচিত হয়নি, তাই না? কি জানেন, এরা হচ্ছে ব্যবসাদার, সুরূপ কুরূপ গ্রাহ্য করে না, শুধুই লাভ লোকসান বোঝে। আপনি যে মস্ত ধনী তা এরা জানে না। ভেবেছে আমার মায়ের বাড়ি আছে, অন্য সম্পত্তিও আছে, আমি একমাত্র সন্তান, রোজগার করি, অতএব বিশ্রী হলেও আমি সুপাত্রী। এরা অতি অসভ্য, এদের ভুল ধারণাটা ভেঙে দেওয়া তো দরকার। এটা তো খুব সহজ, আপনি শম্পাকে নিয়ে ওদের দোকানে গেলেই ফুল ভাঙবে। পরদিন সকালে শম্পার সঙ্গে যেতে যেতে কাঞ্চন বলল, আমার একজোড়া শক্স দরকার। শম্পা বলল, চলুন না, কহেলিরামের দোকানে চলুন। কহেলিরাম সসম্ভ্রমে বলল, নমস্তে বাবু সাহেব, আসেন সেন মিসি বাবা, মোজা চাহি, নাইলন, সিল্ক, পশমি, সুতি সব রকম আছে। কাঞ্চন বলল, না না, 10 ইঞ্চ গ্রে উলেন একজোড়া দাও। মোজা দিয়ে কহেলিরাম বলল, যা দরকার হবে সব এখানে পাবেন হুজুর। হাওয়াই বুশশার্ট আছে, লিবার্টি আছে, ট্রাউজার ভি আছে, জর্জেট, ভয়েল, নাইলন শাড়ি আছে, बनारसी भी আমি রাখি, ভেলভেট, সাটিন, কিংখাব, সব সব ভালো ভালো বিলেতি এসেন্স ভি রাখি, দেখবেন নাকি হুজুর? দোকান থেকে বেরিয়ে কাঞ্চন সহাস্যে বলল, ফরকনের পোশাক সবই আছে, এরা একেবারে স্থির করে ফেলেছে দেখছি। বিকালে কাঞ্চনের সঙ্গে তমিশ্রা রামসেবকের দোকানে এসে এক বান্ডিল বাতি কিনল। রামসেবক বলল, দিদিমণি, একটু ছোকরা চা করে রাখবেন নাকি? খুব কাজের লোক, আপনার বাজার করবে, চা বানাবে, বিছানা করবে, এই বাবু সাহেবের জুতি ভি বুরুষ করবে। দারমা আমি বহুত কম, 10 টাকা দেবেন,
আমিও জামিন থাকবো। এ মুন্নালাল, আরে ইধার আও না, কাহা গয়া? তমিশ্রার একটা চাকরের দরকার ছিল। মুন্নালালকে পেয়ে সে ভারী খুশি হলো। বয়স আন্দাজ 16, খুব চালাক আর কাজের লোক। রাত্রে কাঞ্চন তার ডায়েরিতে লিখল, শম্পা, তোমার কি উচ্ছ্বাসা নেই? নিজের ভালো মন্দ বোঝবার শক্তি তাও কি নেই? আমাকে তো কতদিন ধরে দেখলে, কিন্তু তোমার তরফ থেকে কোনো সাড়া পাচ্ছি না কেন? তমিশ্রা তো আমাকে খুশি করবার জন্য উঠে পড়ে লেগেছে। যাই হোক, আর 2 দিন দেখে তোমার সঙ্গে একটা বোঝাপড়া করব। 3 দিন পরে বিকালে তমিশ্রা চায়ের ট্রে আনলো দেখে কাঞ্চন বলল, এ কি, আপনি আনলেন কেন? মুন্নালাল কই? তমিশ্রা সহাস্যে বলল, সে শম্পার বাড়ি বদলি হয়েছে। আপনি তাকে পাঠিয়েছেন নাকি? না না, আমি নই, তার আসল মনিব রামসেবক পারে, সেই মুন্নাকে ট্রান্সফার করেছে। এখানে রেখে তো তাকে আর লাভ নেই, তাই। এখানে রেখে লাভ নেই মানে কিছুই তো বুঝলাম না। আপনি একেবারে চক্ষু কর্ণহীন। শম্পা, আমি আর আপনি, এই 3 জনকে নিয়ে গণেশ মুন্ডার বাজারে কি তুমুল কাণ্ড হচ্ছে তার কোনো খবরই আপনি রাখেন না। শুনুন, মুন্নালাল হচ্ছে রামসেবকের স্পাই, গুপ্তচর। ওর ডিউটি ছিল আপনার আমার প্রেম কতটা অগ্রসর হচ্ছে তার একটা দৈনিক রিপোর্ট দেওয়া। যখন সে জানালো যে কুছভি নেহি, নাথিং ডুইং, তখন তার মনিব তাকে শম্পার বাড়ি পাঠালো, শম্পা আর আপনার উপর নজর রাখবার জন্য। কিন্তু তাতে ওদের লাভটা কি? আপনি হচ্ছেন রেসের গোলপোস্ট, শম্পা আর আমি 2 ঘোড়া। কে আপনাকে দখল করে তাই নিয়েই বাজি চলছে। আর ওই রামসেবক সে বুকমেকার হয়েছে। প্রথম কদিন আমার দরই বেশি ছিল, 3-1 কাউয়া দিদি, কিন্তু কাল থেকে শম্পা এগিয়ে চলেছে 5-1 সেন মিসি বাবা। আমার এখন কোনো দরই নেই। যাই বলুন, এরা একেবারেই হার্টলেস, মানুষের হৃদয় নিয়ে জুয়া খেলে। না, চটপট এর একটা প্রতিকার করা দরকার। হোমা, সে তো আপনার হাতেই। কালই শম্পার কাছে গিয়ে আপনার হৃদয় উদ্ঘাটন করুন আর তাকে নিয়ে কলকাতায় চলে যান। পরদিন সকালবেলা শম্পা বলল, আজকে আমি বেরোতে পারবো না, শুধু কহেলিরামের দোকানে একবার যাব। কাঞ্চন বলল, বেশ তো, তাই চলুন না, সেখানেই যাওয়া যাক। শম্পার ওপর কহেলিরাম অনেক টাকার বাজি ধরেছিল। দুজনকে দেখে মহা সমাদরে বলল, আসেন বাবু সাহেব, আসেন সেন মিসি বাবা, হুকুম করুন, কি দিব? শম্পা বলল, একটা তাঞ্জোর শাড়ি চাই, কিন্তু দাম বেশি হলে চলবে না, ওই 20 টাকার মধ্যে। আরে দামের কথা আপনি ছড়িয়ে দিন, আপনার কাছে আমার দাম। এই দেখুন, আচ্ছা জারিবার 35 টাকা। আর এই দেখুন না, নয়া আমদানি চিদম্বরম সিল্ক শাড়ি, আসমানি রং, নকশাদার জারি পার, চওড়া আঁচল, বহুত উমদা। আপনাকে লাগবেও। এর আসলি দাম 200 রুপয়ে, লেকিন আপনার কাছে 150 লিব। শম্পা মাথা নেড়ে বলল, কোনোটাই চলবে না, কত টাকা খরচ সে করতে পারবে না। থাক, এখন শাড়ি চাই না, আসছে মাসে দেখা যাবে। কাঞ্চন বলল, এই চিদম্বরম শাড়িটা কেমন মনে করেন? শম্পা বলল, ভালোই, তবে দাম অনেক বেশি বলছে। আচ্ছা, আপনি যখন কিনলেন না তখন আমিই নিই। কহেলিরাম দন্ত বিকাশ করে শাড়িটা সযত্নে প্যাক করে দিল। শম্পা বলল, কাকে উপহার দেবেন বুঝি? তা কলকাতায় কিনলেন না কেন? শম্পার বাসায় এসে কাঞ্চন বলল, শম্পা, শাড়িটা আমি তোমার জন্যই কিনেছি, তুমি পরলে আমি কৃতার্থ হব। ফ্রুকুচকে শম্পা বলল, আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন? আপনার সঙ্গে তো আমার কোনো আত্মীয় সম্পর্ক নেই। শম্পা, তুমি মত দিলে আমাদের চূড়ান্ত সম্পর্ক হবে, আমার সর্বস্ব নেবার অধিকার তুমি পাবে। বলো, আমাকে তুমি বিবাহ করবে? না না, আমি ফেলনা পাত্র নই, কিন্তু আমার রূপ আছে, বিদ্যা আছে, বাড়ি গাড়ি টাকাও আছে, তোমাকে আমি ঠিক সুখে রাখতে পারবো। থামুন, ওসব কথা আমায় বলবেন না। কেন, অন্যায় তো কিছু বলছি না, আমার প্রস্তাবটা বেশ করে একটু ভেবে দেখো। ভাববার কিছু নেই, উত্তর যা দেবার দিয়েছি, ক্ষমা করবেন, আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। অত্যন্ত রেগে গিয়ে কাঞ্চন বলল,
একেবারে সরাসরি প্রত্যাখ্যান। মিস সেন, আপনি ঠকলেন, কি হারালেন তা এরপর বুঝতে পারবেন। সমস্ত পথ আপন মনে গজগজ করতে করতে কাঞ্চন ফিরে এলো। ডায়েরি লেখার চেষ্টা করলো, কিন্তু তার সোনালি শার্পার কলম দিয়ে একটা লাইনও বেরুলো না। সমস্ত দুপুর সে অস্থির হয়ে ভাবতে লাগলো। বিকেলবেলায় তমিশ্রা তার কর্মস্থান থেকে ফিরে এসে কাঞ্চনকে দেখে বলল, এ কি মিস্টার মজুমদার, চুল উস্কো খুস্কো, চোখ লাল, মুখ শুকনো, আপনার কি অসুখ করেছে নাকি? কাঞ্চন বলল, না, অসুখ করেনি। তমিশ্রা, এই শাড়িটা তুমি নাও আর বলো যে আমাকে বিয়ে করতে তুমি রাজি আছো। তমিশ্রা খলখল করে হাসল, যেন শূন্য বালতির ওপর কেউ কল খুলে দিল। তারপর বলল, এই ফিকে নীল রঙের শাড়ি নিশ্চয় আপনি আমার জন্য কেনেননি, শম্পাকে দিতে গিয়েছিলেন, সে হাঁকিয়ে দিয়েছে, তাই এখন আমাকে দিচ্ছেন। আপনি মাথা ঠান্ডা করুন, রাগের মাথায় বোকামি করবেন না। তমিশ্রা, দেখো, আমি কলকাতায় ফিরে গিয়ে মুখ দেখাবো কি করে? বন্ধুদেরকে কি বলবো বলো তো? তারা যে সব দুও দেবে। তুমি আমাকে বাঁচাও তমিশ্রা, বিয়েতে মত দাও তুমি। আমি যেন সবাইকে বলতে পারি রূপ আমি গ্রাহ্য করি না, শুধু গুণ দেখেই বিয়ে করেছি। আপনি যদি অন্ধ হতেন তাহলে রাজি হতুম, কিন্তু চোখ থাকতে কতদিন তার কাককে সইতে পারবেন? শম্পা আর আমি ছাড়া কি মেয়ে নেই? যা বলছি আপনি শুনুন, কাল সকালে ট্রেনে কলকাতায় ফিরে যান। আপনি হিসেবি লোক, প্রেমে পড়ে বিয়ে করা আপনার কাজ নয়। সে গেলে পদ্ধতিই আপনার ভালো। ঘটক লাগিয়ে পাত্রী স্থির করুন, বেশি যাচাই করবেন না যেন। তবে একটু বোকাশোকা মেয়ে হলেই আপনার ভালো হয়, অন্তত আপনার চাইতে একটু বেশি বোকা। একমাত্র তবেই আপনাকে বরদাস্ত করা তার পক্ষে সহজ হবে। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। ফাইনালি দেখা গেল কাঞ্চনের মতো ডিলুলু, নার্সিসিস্ট, রেড ফ্ল্যাগদের আরও একবার বাংলা সাহিত্যের নায়িকারা রেড কার্ড দেখিয়ে দিয়েছে। সো এবার রিয়েল লাইফ নায়ক নায়িকারা আপনাদের বলছি, এই মেয়েগুলোকে না ইন্সপিরেশন বানান। কেউ আপনাকে জীবনের সেকেন্ড অপশন বানাতে চাইলে ওই যে তমিশ্রার মতো শূন্য বালতিতে জল পড়ার মতো হেসে তাকে বলে দিন আপনি আপনার জীবনের মেইন ক্যারেক্টার। যাকে আজকের মতো তাহলে বাই বাই। আপনারা আশেপাশে যত নার্সিসিস্ট কাঞ্চন আছে তাদের একবার মনে মনে ভেঙচে ঘুমিয়ে পড়ুন, দেখা হলে সামনাসামনিও ভেঙচে দেবেন না হয়। এখনকার মতো বাংলা পড়া বাঙালিজ, গুড নাইট।